ফিরছে আওয়ামী লীগ, কেন এত আলোচনা? গবেষণায় উদ্ভাবন ও প্যাটেন্টে গুরুত্ব দিতে হবে বললেন কৃষিমন্ত্রী। ইসলামী ব্যাংকের এমডি নিয়োগ মনোনয়ন চূড়ান্ত, সংসদে অর্থমন্ত্রী। উচ্চশিক্ষায় আন্তর্জাতিক মান নিশ্চিতে জাতীয় নীতি কাঠামো করছে ইউজিসি। সাবেক মন্ত্রীর বাড়ি এখন বখাটেদের আড্ডাখানা। সর্বশেষ জানাবো, 1 থেকে 12তম নিবন্ধনধারীরা যোগ্য হলে এতদিনে কোথাও তো কিছু করতে পারত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ফিরছে আওয়ামী লীগ, কেন এত আলোচনা? জানুন বিস্তারিত। জুলাইয়ের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার গুঞ্জন বা প্রচেষ্টা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন অন্যতম প্রধান আলোচনার বিষয়। দলটির এই ফিরে আসার চেষ্টার পেছনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাম্প্রতিক ঘটনা জড়িত। আওয়ামী লীগ কেন পুনরায় আলোচনায় রয়েছে তার মূল কারণগুলো তুলে ধরা হলো। আকস্মিক তৎপরতা ও ঝটিকা মিছিল। কার্যক্রম নিষিদ্ধ থাকার পরেও দেশ জুড়ে, বিশেষ করে দলের বিভিন্ন প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে নেতাকর্মীদের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা সামনে আসছে। গবেষণায় উদ্ভাবন ও প্যাটেন্টে গুরুত্ব দিতে হবে বললেন কৃষিমন্ত্রী। বাজেট নির্ভর গবেষণার পরিবর্তে খাদ্যের পুষ্টিগুণ, নিরাপত্তা ও জনস্বাস্থ্যের বিষয়কে অগ্রাধিকার দিয়ে গবেষণা পরিচালনা করতে হবে। গবেষণার কোনো বিকল্প নেই। বুধবার 24শে জুন ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে ইনস্টিটিউটের কনফারেন্স কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ একথা বলেন। এ সময় কৃষিমন্ত্রী বলেন, দেশের টেকসই উন্নয়ন ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিজ্ঞানীদের মৌলিক, উদ্ভাবনী ও মানসম্পন্ন গবেষণায় আত্মনিয়োগ করতে হবে। মন্ত্রী আরও বলেন, গবেষণায় প্যাটেন্ট গ্রহণ এবং কৃষিকে যুগোপযোগী করতে উৎপাদনশীল প্রকল্প গ্রহণ জরুরি। কৃষি এগিয়ে গেলে দেশও এগিয়ে যাবে। নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। মৎস্য চাষের কৃষি খাতের মতো ভর্তুকি মূল্যে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মৎস্য চাষীদের এ দাবি অত্যন্ত যৌক্তিক। বিষয়টি নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এর আগে সকালে তিনি বিএআই এর বিভিন্ন হ্যাচারি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি। সভায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিএফআরআই এর মহাপরিচালক ডক্টর অনুরাধা ভদ্র, ময়মনসিংহ বিভাগে মৎস্য অধিদপ্তরের পরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস, পরিচালক অর্থ প্রশাসন ডক্টর মোহাম্মদ লতিফুল ইসলাম, পরিচালক ডক্টর মোহাম্মদ আমিরুল ইসলাম এবং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম সহ ময়মনসিংহের বিভিন্ন দপ্তর ও ইনস্টিটিউটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত, সংসদে অর্থমন্ত্রী। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে মনোনয়ন চূড়ান্ত। দ্রুতই এই পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার 24শে জুন জাতীয় সংসদে জামালপুর 3 আসনের সংসদ সদস্য এমপি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। সংসদে মোস্তাফিজুর রহমান বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক পূর্ণাঙ্গভাবে কার্যকর এবং সচল করতে আপনার মন্ত্রণালয়ের কি পরিকল্পনা রয়েছে? জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যাংক রেজুলেশন স্কিম 2025 অনুসারে রেজুলেশনের আওতাধীন 5টি ব্যাংকের গ্রাহকরা সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তাদের আমানত উত্তোলন করতে পারছেন। এরই মধ্যে সরকার সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের চেয়ারম্যান মনোনীত করা হয়েছে এবং তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। তাছাড়া পর্ষদের পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আরও বলেন, ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। নতুনভাবে গঠিত পরিচালনা পর্ষদ এ বিভাগের নিবিড় তত্ত্বাবধানে ব্যাংকটিকে দ্রুততম সময়ের মধ্যে সম্পূর্ণ কার্যকর ও পূর্ণ লেনদেন চালু করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে সাংগঠনিক কাঠামো এবং চাকরি প্রবিধানমালা প্রস্তুতকরণ, আইটি, সিবিএস, জনবল এবং শাখাসমূহ একীভূতকরণ, কোম্পানি সেক্রেটারি, চিফ ফাইন্যান্স অফিসার এবং চিফ টেকনোলজি অফিসার নিয়োগ প্রভৃতি প্রক্রিয়া চলমান রয়েছে। এসব সম্পন্ন করার মাধ্যমে স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম চালু করা সম্ভব হবে। উচ্চশিক্ষায় আন্তর্জাতিক মান নিশ্চিতে জাতীয় নীতি কাঠামো করছে ইউজিসি। দেশের উচ্চ শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে একটি জাতীয় নীতি কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
এ কাঠামোর মাধ্যমে বাংলাদেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পরিচালনা এবং একই সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক অংশীদারত্ব সম্প্রসারণ সহজ হবে। বুধবার ইউজিসি কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে নীতিগত অগ্রগতি হয়। বৈঠকে যুক্তরাষ্ট্রের দূতাবাস, ব্রিটিশ হাইকমিশন এবং ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিরা অংশ নেন। ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মামুন আহমেদ সভায় সভাপতিত্ব করেন। উচ্চশিক্ষা নীতি বিশেষজ্ঞ ও ফুল ব্রাইট স্পেশালিস্ট ডক্টর গ্রেস মুকুপা এ জাতীয় নীতি কাঠামো তৈরিতে সহযোগিতা করছেন। নীতিমালা প্রণয়ন ও পর্যালোচনার জন্য ইউজিসি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র দূতাবাস এবং ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদের সমন্বয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রস্তাবিত কাঠামো বাস্তবায়িত হলে বাংলাদেশ ও যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডুয়াল ডিগ্রি, জয়েন্ট ডিগ্রি, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণা কার্যক্রম সম্প্রসারিত হবে। ইউজিসির চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষা খাতে আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় উচ্চশিক্ষা পরিবেশ গড়ে তোলাও এর উদ্দেশ্য। নীতিমালার আওতায় 2+2 মডেল চালুর পরিকল্পনাও রয়েছে। এ ব্যবস্থার শিক্ষার্থীরা প্রথম 2 বছর বাংলাদেশ এবং পরবর্তী 2 বছর অংশীদার বিদেশি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করবেন। সফলভাবে কোর্স সম্পন্ন করলে শিক্ষার্থীরা উভয় প্রতিষ্ঠানের পৃথক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বৈঠকে ইউজিসির সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ডক্টর মাসুমা হাবিব, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভিন, আমেরিকান সেন্টারের পাবলিক এঙ্গেজমেন্ট ডিরেক্টর স্কট হ্যাটম্যান, পাবলিক এঙ্গেজমেন্ট স্পেশালিস্ট রায়হানা সুলতানা ও পাবলিক এঙ্গেজমেন্ট কোঅর্ডিনেটর ফারোহা সোহরাওয়ার্দী, ব্রিটিশ হাই কমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বিষয়ক পরিচালক সাকিব এরশাদ, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজার সৈয়দ হাবিবুর রহমান, ব্রিটিশ কাউন্সিলের হেড অব এডুকেশন তৌফিক হাসান সহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন। সাবেক মন্ত্রীর বাড়ি এখন বখাটেদের আড্ডাখানা। জামালপুর শহরের একাধিক বহুল পরিচিত রাজনৈতিক ব্যবস্থা ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের বাসভবন আজ পরিত্যক্ত হয়ে পড়েছে। সময়ের পালাবদলে একসময় ক্ষমতার প্রতীক হিসেবে পরিচিত এসব ভবন এখন মাদকসেবী, বখাটে ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আড্ডাখানায় পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এক সময় সেখানে দিনের শুরু হতো রাজনৈতিক কর্মসূচির ব্যস্ততা আর নেতাকর্মীদের পদচারণায় মুখর থাকত চারপাশ। সেখানে এখন নেমে এসেছে নীরবতা। শহরের বকুলতলা এলাকায় অবস্থিত সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বিলাসবহুল বাসভবন, তার মালিকানাধীন আলিয়া গার্ডেন এবং জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ঘুরে দেখা যায় এমন চিত্র। এক সময় কড়া নিরাপত্তা ও রাজনৈতিক কর্মকাণ্ডের সড়ক থাকা এসব ব্যবস্থাপনার দেয়াল জুড়ে এখন ভাঙচুরের চিহ্ন, আগাছায় ঢেকে যাওয়া আঙিনা এবং পরিত্যক্ত পরিবেশ। ভবনের বিভিন্ন অংশে পড়ে আছে ব্যবহৃত মাদকের সরঞ্জাম, সিগারেটের খালি প্যাকেট ও অন্যান্য আলামত। স্থানীয়দের ভাষ্য, 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এসব স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরবর্তীতে মালিক পক্ষের কেউ সেখানে ফিরে না আসায় ভবনগুলো অরক্ষিত অবস্থায় পড়ে থাকে, আর সেই সুযোগেই ধীরে ধীরে সেখানে গড়ে ওঠে মাদকসেবী ও বখাটেদের আস্তানা। 1 থেকে 12তম নিবন্ধনধারীরা যোগ্য হলে এতদিনে কোথাও তো কিছু করতে পারত। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, 1 থেকে 12তম নিবন্ধনধারীরা এখনো চাকরির জন্য ঘুরছেন। তাদের বয়স 50 পেরিয়ে গেছে। তারা যদি কোয়ালিফাইড হতো তাহলে অন্য কোথাও তো কিছু করতে পারতো। তারপরও চেষ্টা করছি তাদের আবার রি-এক্সামিন দিয়ে অ্যাকোমোডেট করা যায় কিনা। বুধবার রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এনটিআরসিএ আমি তৈরি করেছিলাম, কারণ কোয়ালিটি টিচার আমাদের দরকার। কোয়ালিটি টিচার পুল করার জন্য আমি এটা করেছিলাম।